তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের চেষ্টা হয়েছিল অল্প কিছুদিনের মধ্যেই। আপনারা কিছু মনে করবেন না, আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই। আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে, আজকে প্রকাশ করে ফেললাম। আমি জানি না এখানে অনেক মিডিয়া আছে, মিডিয়া না থাকলেই মনে হয় ভালো হতো। সবার সামনে আমি আমার মনের কথাটা প্রকাশ করে ফেললাম। এই বিষয়গুলো যাই হোক না কেন, সেখানে সেনাপ্রধানের একটা বা নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আজকে কোনো রকম ভূমিকা না দিয়ে, কোনো রকম বাড়তি কথা না বলে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই সময়কালে এসে এসব কি হচ্ছে। এবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং দুই বন্ধু কিন্তু এখন এই রাজনীতির মাঠে মাইনকা চেপায় পড়ে গেছে, কে কাকে বাঁচাবে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, একটু দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। রাষ্ট্রপতিকে বাঁচাতে পারবে কি শেষ পর্যন্ত সেনাপ্রধান জেনারেল ওয়াকার? চলেন আমরা একটি বিস্তারিত ভিডিও স্ক্রিনে দেখে আসি, দেখতে থাকুন। তাদের সেই ফ্যাসিবাদী চরিত্র নিয়ে এই সময়টিতে দিল্লি কিংবা আমেরিকা বাংলাদেশ শাসন ব্যবস্থায় তারা নতুন করে নাক গলাবে? বাংলাদেশ যেভাবে পাকিস্তানের সঙ্গে এবং চীনের সঙ্গে নতুন একটা বন্ধুত্ব গড়ে তোলার চেষ্টা করছে, সেটা কি সফল হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস কি আরও দীর্ঘদিন থাকবেন, 5 বছর কিংবা তার অধিক সময়, নাকি তারেক রহমান সাহেবের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের সূত্রে তিনি 2026 সনের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন? এই যে সরল প্রশ্নগুলো, সেই সরল প্রশ্নগুলোর একটিরও সরল উত্তর নেই। প্রশ্নগুলো খুবই স্পষ্ট, কিন্তু এর যে উত্তরগুলো, সেই উত্তরগুলো নেই, দেওয়ার মতো কোনো উল্লেখ নেই, এবং শোনার মতো আমাদের যারা লোকজন রয়েছে তাদের ধৈর্য নেই। এর কারণ হলো, যারা এই প্রশ্ন করছেন আর যারা এই প্রশ্নের উত্তর দিবেন তাদের মধ্যে আকাশ এবং পাতাল দূরত্ব। বর্তমানের যারা উপদেষ্টা মণ্ডলী, তাদের জনসম্পৃক্ততা নাই বললেই চলে। তারা সামাজিক মাধ্যমে যখন কোনো একটা বিষয় খুব ভাইরাল হয়ে যায়, দেশি বিদেশি চাপের মধ্যে পড়ে, সেটা যে কোনো বিষয় হোক, তখন তারা কার্যত মুখ খোলার চেষ্টা করেন। এর বাইরে তারা নীরবতা পালন করেই সময় পার করছেন এবং নীরবতা দিয়েই তারা সবকিছু জয়লাভ করছেন এবং প্রতিপক্ষকে পরাজিত করছেন। যেমন ধরুন, দীর্ঘদিন ধরে জাতীয় রাজস্ব বোর্ডে আন্দোলন চলল এবং কার্যত কমপ্লিট শাটডাউন। কেউ গেল না, কেউ বসলো না, কোনো রকম নেগোসিয়েশন নেই, এবং এত বড় একটি প্রতিষ্ঠান থেকে শুরু করে সমস্ত শুল্ক স্টেশনগুলো নজিরবিহীনভাবে দীর্ঘদিন ধরে বন্ধ থাকলো। এরপর আন্দোলনকারীদের যখন হাঁটু ব্যথা হয়ে গেল, কোমরে ব্যথা হয়ে গেল, চাকরি হারানোর ভয় এসে গেল, ঠিক সেই সময়টিতে সরকার সাঁড়াশি অভিযান চালালো। আর এখন সেই আন্দোলনকারীদের মধ্যে যারা শীর্ষ, তাদের কাউকে বরখাস্ত করা হচ্ছে, কাউকে চাকরিচ্যুত করা হচ্ছে, কারোর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে লাগিয়ে দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে রীতিমতো কান্নার রোল পড়ে যাচ্ছে। ফলে রাজনৈতিক সরকারের সময়টাতে যেভাবে বিদ্রোহ হতো, বিপ্লব হতো, তা এই জমানাতে ম্যাটিকুলাসলি অনেকটা আন্দোলনকারীদের জন্য আত্মঘাতী ব্যবস্থাতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। একইভাবে আপনি চিন্তা করেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ গ্রহণ করা নিয়ে বিএনপি নেতা, তরুণ নেতা জনাব এশরাক, তিনি যে জিদ করেছিলেন, তিনি যে আন্দোলন শুরু করেছিলেন, তিনি যেভাবে নগর ভবনের দখল নিয়ে নিয়েছিলেন, অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল বাংলাদেশ তিনি চালাবেন। এবং বিএনপির অনেককে আমরা বলতে শুনেছি যে এক এশরাককে মোকাবেলা করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে হিমশিম খাচ্ছেন, সেখানে বিএনপির মতো একটা বিরাট দল যদি একটা কোনো মতে ধাক্কা মারে, তাও মারতে হবে না, একটা ফু দেয়, তাহলে তো এই সরকারের কোনো অস্তিত্ব থাকবে না। তো সেই আন্দোলন 1 মাস, 2 মাস, 3 মাস
এভাবে এনবিআরের মতো ছেড়ে দেওয়া হলো প্রকৃতির হাতে, আল্লাহর হাতে ছেড়ে দেওয়া হলো। মানুষ বিরক্ত হয়ে গেল এবং এরশাদ তিনি ইমেজ হারালেন, তার সম্পর্কে বদনাম ছড়িয়ে পড়ল এবং তার যে আগামীতে রাজনৈতিক যে ভবিষ্যৎ এটি প্রশ্নের মুখোমুখি হয়ে গেল। নগরবাসী তাকে বকাঝকা শুরু করলো এবং দলের মধ্যে তিনি একঘরে হয়ে পড়লেন। ফলে এখন সে আন্দোলন যে কোথায় আছে, কিভাবে আছে আমরা বলতে পারবো না এবং সব কিছু এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়ন্ত্রণে। তো এভাবে রেসপন্ড না করে শুধু চুপ থেকে প্রকৃতির উপর সব কিছু ছেড়ে দিয়ে যেভাবে সরকার একটার পর একটা ঘটনা তারা সমাধান করছে এবং পুরো পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে, এরকম ঘটনা আমি অতীতে দেখিনি, কখনো কোথাও দেখিনি। বাংলাদেশের এরশাদ জমানা থেকে একেবারে প্রথম দিন থেকে রাজনীতির ময়দান, রাষ্ট্র ব্যবস্থা সব কিছু ঘনিষ্ঠভাবে দেখছি, কিন্তু এই সময়টিতে বর্তমান সরকার যা কিছু করছে এরকম আসলে কখনো দেখিনি এবং তারা সফল। এই সময়ের মধ্যে পল্লী বিদ্যুৎ আন্দোলন করার চেষ্টা করেছে, সচিবালয় আন্দোলন করার চেষ্টা করে চলছে। এই সময়ের মধ্যে আরো অনেক কিছু করার চেষ্টা করেছে। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি সরকারের সফলতা হলো যারা উর্দিধারী, মানে সামরিক বাহিনী। তো সামরিক বাহিনীর ভয়ে মূলত আমাদের সব সরকার তটস্থ থাকতো। শেখ হাসিনা তাদেরকে তোষণ করার জন্য যা দরকার সবই দিয়েছেন। তারপর প্রেসিডেন্ট জিয়া তো প্রাণ হারালেন, প্রেসিডেন্ট বঙ্গবন্ধু প্রাণ হারালেন, মোশতাক জেলে গেলেন, আমাদের দেশে 1/11 হলো, তারেক রহমান সাহেবের পিঠের যে মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে গেল, তাকে একেবারে ফ্যানের সাথে 2 হাত বেঁধে টেনে বেদম প্রহার করা হলো। এই সব কিছুর পেছনে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু সেটি নিয়ে প্রশ্ন করার মতো সাহস আমাদের কারো ছিল না। এবং এই বিপ্লবের পরে আমরা যারা জেনারেল ওয়াকারুজ্জামান, ক্যান্টনমেন্ট, নৌবাহিনী, বিমান বাহিনী তাদেরকে সমস্ত শক্তির আধার মনে করতাম এবং মনে করতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাস্ট একটা তুড়ি দিয়ে তারা ক্ষমতা থেকে সরিয়ে ফেলতে পারে। কিন্তু এখানেও সেই এনবিআরের মতো অন্যান্য জায়গার মতো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারা সঙ্গী সাথী যারা আছেন তারা ভীষণ রকম চুপচাপ থেকেছেন, কথা বলেছেন খুব কম, আর তারা তাদের কাজকর্ম করে গেছেন এবং সংঘাত এড়িয়ে গেছেন। এবং সংঘাত এড়াতে এড়াতে আজকের এই দিনে অর্থাৎ 2025 সনের জুলাই মাসে সরকারের অবস্থাটা এমন একটা পর্যায়ে চলে এসেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারের উপর খবরদারি করা হবে, সরকারের কোনো একটা কাজে বাধা তৈরি করা হবে, এরকম কোনো একটা সংঘাত বা এরকম একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এগুলোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং আমাদের যে গত ঈদুল ফিতরের পরে ঈদুল আজহা গেল, তো সেখানে সেনাপ্রধান সস্ত্রীক এসে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করলেন। তারপর তিনি বঙ্গভবনে গেলেন, শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের সঙ্গে দেখা করলেন, একটা সৌজন্য সাক্ষাৎ এই পর্যন্ত। আমরা যেভাবে সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম, যারা কন্টেন্ট তৈরি করেন সরকারের বিপক্ষে, তারা সবাই বলছিলেন যে খলিলুর রহমান সেই সেনাবাহিনীর সঙ্গে টেক্কা দিয়ে 1 মিনিট টিকতে পারবেন না, তিনি সেই পার্সোনা নন গ্রাটা, অর্থাৎ তাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং তার মতো একজন আমেরিকান লবিস্টের বেশ কয়েকটা ভিডিও আপনারা দেখলেন। তো এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে লিখবেন। এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকার তিনি কিন্তু নিজেই মাঝে মধ্যে মাইনকা চিপায় পড়ে যান। এখন তার বন্ধু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার সাথে জরুরি বৈঠক করেছেন, এর আগেও তিনি অনেকবার, এবং আগামীতেও খুব জরুরি বৈঠক তারা করবেন, কারণ নিজেদেরকে বাঁচাতে হবে। এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যদি এই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় যে করে হোক, তাহলে কিন্তু তার মনে করেন যে তাকে একদম ভালো জায়গায় নিয়ে যাওয়া রাখা হবে না, তাকে কারাগারে বন্দি করা হবে এবং তার বিরুদ্ধে অনেক মামলা হামলা কিন্তু চালিয়ে দেওয়া হবে। এটাই স্বাভাবিক।
এটাই স্বাভাবিক, এটাই করবে বাংলাদেশের বর্তমানে যে প্রেক্ষাপট রাজনীতিগুলো। তো যাই হোক, আসলে ভিডিওতে আপনারা কি দেখেছেন না দেখেছেন সেটা জানাবেন, এবং আপনাদের কাছে কি মনে হয় যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বাঁচাতে সেনাপ্রধান জেনারেল এগিয়ে আসবে, অবশ্যই তা কমেন্টে লিখবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে